হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার গতকালের শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা। তাছাড়া এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার পরবর্তী শুনানির কি কোনো তারিখ দেওয়া হলো নাকি সেটা ইন ডিটেলসে আমি শেয়ার করতে চলেছি। তো গত 10ই ফেব্রুয়ারি 2025 সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে ডিসপোজাল और फाइनल डिस्पोजल एट एडमिशन स्टेजे सिविल केस হিয়ারিংয়ে কোজ লিস্ট নাম্বার 34 নম্বর সিরিয়ালে দুপুর 2টোর সময় শুনানির জন্য লিস্টেড ছিল। এসএসসি মূল মামলার সাথে বর্তমানে 126টি কানেক্টেড এসএলপি রয়েছে। এই মামলার শেষ শুনানি হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো গত 27শে জানুয়ারিতে। তো সেদিন রেসপন্ডেন্টদের আইনজীবীরা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম সওয়াল করেছিলেন এবং এরপরে গতকাল অর্থাৎ 2ই ফেব্রুয়ারি কিছু কাউন্টার আর্গুমেন্ট হওয়ার কথা ছিল এবং বাকি যারা রেসপন্ডেন্টদের বলতে বাকি ছিলেন তাদের বলার জন্য টাইম দেওয়া হয়েছিল এবং গতকালকেই মহামান্য প্রধান বিচারপতি হিয়ারিংটি কনক্লুড করে জাজমেন্ট রিজার্ভ করতে চেয়েছিলেন। তো সেই মোতাবেক গতকাল দুপুর 2টোর থেকেই কিন্তু একদম এসএসসি মামলার শুনানি শুরু হয়েছিল বা হয় এবং লাস্ট হওয়া অবধি শুনানি চলে। গতকালকের শুনানি থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে। প্রথমে সিবিআই আর্গুমেন্ট করেছে, সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য গতকাল তুলে ধরেছে মহামান্য আদালতের কাছে, মহামান্য আইনজীবী দ্বয়দের কাছে, জাস্টিসদের কাছে। গতকাল যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের আইনজীবীরা সওয়াল করেছেন, যারা নন টেন্ডেড বা আনটেন্ডেড ক্যান্ডিডেট ছিলেন তাদের আইনজীবীরাও সওয়াল করেছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেটের পক্ষ থেকেও আইনজীবী সওয়াল করেছেন। এসএসসির পক্ষ থেকে গুরুত্বপূর্ণভাবে কিছু বক্তব্য রাখা হয়েছিল এবং মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন এবং সবশেষে যেটা স্বস্তির খবর যে এসএসসি মামলাটি কিন্তু গতকাল ফাইনাল হিয়ারিং হয়ে গেল, অর্থাৎ এই মামলার আর কোনো রকম শুনানি হবে না সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ। মহামান্য প্রধান বিচারপতি এই মামলার জাজমেন্টকে রিজার্ভ করলেন বা করে রাখলেন, অর্থাৎ এই মামলায় হিয়ারিংয়ের যে পার্টটা ছিল সেটা কনক্লুড হলো। এবার কোনো একটা ডেটে মহামান্য প্রধান বিচারপতিরা কিন্তু এই মামলার জাজমেন্ট শোনাবেন। তো গতকাল এই এসএসসি মামলায় অ্যাকচুয়াল কোর্টরুমে কী হলো তার এ টু জেড বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা একদম শুরু করি। প্রথম থেকে তোমরা প্রত্যেকেই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে, কোনোরকমভাবে কোনো অংশে স্কিপ করবে না। গতকাল অর্থাৎ 10ই ফেব্রুয়ারিতে প্রথমে হিয়ারিংটা যখন শুরু হলো, রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মনিন্দর সিং আইনজীবী তিনি বলতে উঠলেন, সিজিআই তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কাদের হয়ে বলবেন। আইনজীবী বললেন যে তিনি পুরো প্যানেলটাকে বাতিল করার জন্য বলবেন এবং আইনজীবী মনিন্দর সিং তিনি 4টে অ্যাসপেক্টে বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেন জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টটি সঠিক দেওয়া হয়েছে এখানে। তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টের 4টি জাজমেন্টকে তিনি দেখালেন এবং যে 4টি জাজমেন্ট এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কেন একটি নিয়োগে গোটা প্যানেল বাতিল হয়। সেখানে তিনি প্রত্যেকটি জাজমেন্টকে সাইড করে করে মহামান্য বিচারপতিদ্বয়কে এটা বোঝাচ্ছিলেন যে যদি একটি রিক্রুটমেন্ট গ্রোস ইলিগালিটি হয়ে থাকে, যদি সেখানে ডেলিভারিটলি মিস্টেক করা হয়ে থাকে, যদি আনডিটেক্টেড এমন একটা পজিশনে চলে যায় যে ট্যান্ডেড এবং আনটেন্ডেড প্রার্থীদেরকে কোনোভাবে প্রপারলি সেগ্রিগেট করা হচ্ছে না বা যাচ্ছে না। এখানে আইনজীবী মনিন্দর সিং একটি কথা বলেন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে উল্লেখ করে যে যখন সেগ্রিগেশন করতে হবে তখন এটা খেয়াল রাখতে হবে যাতে করে একজনও ট্যান্ডেড প্রার্থী না থাকে প্যানেলের মধ্যে। যদি একটি ক্যান্ডিডেট থাকার প্রবণতা থাকে তাহলেও কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করার প্রভিশন রয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই কাজটি করেছে। মহামান্য কলকাতা হাইকোর্টে এসএসসিকে বারবার সুযোগ দিয়েছিল যে তারা এটা পরিষ্কার করে বলুক যে কতজন প্রার্থী ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কিন্তু এসএসসি সেটা বলতে পারেনি। এইটা আইনজীবী উল্লেখ করলেন বা বিচারপতি দ্বয়দের সামনে তুলে ধরলেন। এছাড়াও আইনজীবী আরও যেটা বললেন যে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট রয়েছে 2017 সালে, যেখানে দেখা যাচ্ছে যে 27 বছর চাকরি করার পরেও সেই চাকরি দুর্নীতির কারণে বা কোনো রকম অনৈতিকতার কারণে সেটা বাতিল হয়েছে। তার ফলে এই দীর্ঘদিন চাকরি করেছে বলে চাকরি বাতিল হবে না, এই বিষয়টা ঠিক নয়। তার কারণ এখানে একটি গ্রোস ইলিগালিটি দেখা গেছে। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণভাবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এসএসসি বোর্ড এবং স্টেট যারা যে কোনোভাবেই সেগ্রিগেট করতে পারেনি তাদের যে অ্যাফিডেভিটগুলো সেগুলো তিনি রেফার করেন। এছাড়াও তিনি গ্রোস ইলিগালিটি যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না এই সমস্ত বিষয়গুলি তিনি উল্লেখ করেন বা করতে থাকেন এবং তিনি এটা পরিষ্কার করে বলেন যে 3টি অথরিটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা পরিষ্কার করে বলতে পারেনি যে ফাইনালি কতজন ইলিগ্যাল অ্যাপয়েন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ রয়েছে 2016 সিলেক্ট প্রসেসে এবং যোগ্য অযোগ্য বাছাই করা এটা আর সম্ভব নয়। তার ফলে গোটা প্যানেলটাকেই বাতিল করতে হবে এবং এরপর তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে প্যারাগ্রাফগুলো ছিল 240, 249, 265, 273, 269 এবং 326 ও 329 এই সমস্ত বিষয়গুলি তিনি কিন্তু মহামান্য বিচারপতি বেঞ্চকে রেফার করেন এবং সেই অনুপাতে তিনি ফাইনালে যেটা সাবমিশন করলেন যে পুরো প্যানেলটাকে বাতিল করা উচিত, এখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না এবং পুরো প্রসেসটার মধ্যে দুর্নীতি রয়েছে। এরপরে মহামান্য সিজিআই অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয় তিনি সিবিআইকে ডাকলেন। সিবিআই কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে বক্তব্যটা তুলে ধরলেন সেটা হচ্ছে সিবিআই যেটা বলল যে
তারা যে তথ্য উদ্ধার করেছে পঙ্কজ বানসালের কাছ থেকে, সেই তথ্যটা তাদের মতে অথেন্টিকেট। এবার সেইটা কেন অথেন্টিক এইটা বলার জন্য সিবিআই যেটা বলল যে তারা একটি 3 পেজের নোটস আগিয়ে দিয়েছিল এবং তারা ইনস্ট্যান্টলি কোর্টরুমের মধ্যেই কপি সার্ভ করলো অন্যান্য পার্টিদের। এরপরে সিবিআই যেটা বলল যে স্ক্যান করা হয়েছে সেই স্ক্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসা নামক একটি স্ক্যানটেক সংস্থাকে। নাইসা আবার কাজের দায়িত্ব দিয়েছিল ডেটা স্ক্যানটেক নামক একটি অন্য এজেন্সিকে। তো সেই ডেটা স্ক্যানটেক মূলত এসএসসির অফিসে গিয়ে অরিজিনাল ওএমআর শিটকে স্ক্যান করে এবং তারপর সেই স্ক্যানের যে কপি সেটা নাইসাকে হ্যান্ডওভার করে এবং নাইসা পরবর্তীকালে ইভালুয়েট করে এসএসসিকে সমস্ত তথ্য দেয়। তো এই যে পুরো সিলেকশন প্রসেসে 4টে 9, 10 মানে নবম দশম, একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি এই সমস্তর ক্ষেত্রে এই প্রসেসটাই ফলো করা হয়েছিল এটা সিবিআই এর মতে। এবং সিবিআই বললেন যে তারা এখন ইনভেস্টিগেশন করেছিল, তারা যখন ইনভেস্টিগেশন করেছিল তখন নাইসার কাছ থেকে তারা তথ্য চেয়েছিল, কিন্তু নাইসা তাদের কোনো তথ্য দিতে পারেনি এবং এসএসসির কাছে এও তারা যথারীতি কোনো তথ্য পায়নি। তার কারণ এসএসসি সেই তথ্যগুলো ডিলিট করে দিয়েছিল এবং সেটাকে তারা উদ্ধারও করতে পারেনি। কিন্তু তারা যখন ডেটা স্ক্যানটেকের কাছে যায় তখন তারা অনেক তথ্য রিকভার করে, বিশেষ করে যে স্ক্যানের তথ্যগুলো ছিল সেগুলো তারা রিকভার করেছে, কিন্তু সেই তথ্যগুলোকে ডেটা স্ক্যানটেকও ডিলিট করে দিয়েছিল, সেই ডিলিট ভার্সন থেকে তারা রিকভার করেছে। এছাড়াও তাদের কাছে পঙ্কজ বানসালের ডাটা রয়েছে, যেখান থেকে তারা 3টে হার্ড ডিস্ক রেকর্ড করেছিল পঙ্কজ বানসালের বাড়ি থেকে। সেখানেও কিন্তু স্ক্যান, ইমেজ এবং অন্যান্য ডাটাগুলো রয়েছে। এখানে সিবিআই যেটা বলল যে তাদের কাছে 2টো সেট ডাটা রয়েছে, একটি হচ্ছে পঙ্কজ বনসাল এবং আরেকটি হচ্ছে ডাটা স্ক্যানটেক। এবং এই দুটো ডাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যখন ওএমআর স্ক্যান হয় তখন 2টো ফাইল তৈরি হয়েছে, একটি হচ্ছে ইমেজ কপি এবং আরেকটি হচ্ছে রেসপন্স কোড। এবং এই রেসপন্স কোডের ভিত্তিতে ইভালুয়েশন করা হয়েছে অ্যান্সার কি মিলিয়ে। তারপরে তারা এটাও বলে যে অনারেবল হাইকোর্টে তারা ডিটেলসে যে ইনভেস্টিগেশন প্রসেস সেটা নিয়ে তারা তথ্য দিয়েছেন। এখানে সিবিআই যেটা জিজ্ঞেস করলেন সিবিআইকে যে এই যে আপনারা বলছেন যে স্ক্যানিং করা হয়েছে, এটা কি ম্যানুয়ালি করা হয়েছিল নাকি কম্পিউটারের মাধ্যমে চেক করা হয়েছিল? সিবিআই যেটা জানালো যে এটা করা হয়েছে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে, এখানে কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ নেই। এবার সিজিআই জিজ্ঞেস করলেন যে তাহলে ডেটা স্ক্যানের কাছ থেকে আপনারা এক ধরনের তথ্য পাচ্ছেন এবং পঙ্কজ বনসালের কাছ থেকে আপনারা এক ধরনের তথ্য পাচ্ছেন, এই দুটো তথ্যের মধ্যে কি মিল রয়েছে না অমিল রয়েছে? সিবিআই বললেন যে এই দুটো তথ্য কিন্তু ম্যাচ করছে। সিজিআই বললেন যে রেসপন্স কোড আপনারা যেটা বলেছেন সেটা কি, এবার এই রেসপন্স কোড কি সেটা কিন্তু সিজিআইকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। তারপরে সিবিআই যেটা বলল যে এই যে ডেটা ওএমআর ডেটা তারা উদ্ধার করেছে সেই ডেটা জেনুইননেস তার রয়েছে, তার সাথে অথেন্টিসিটি রয়েছে। তার কারণ অনারেবল সিঙ্গেল বেঞ্চ যখন এই ডেটার ভিত্তিতে এসএসসিকে নির্দেশ দিয়েছিল যে কারা কারা ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা খুঁজে বার করতে, এসএসসি এই ডেটা অ্যাকসেপ্ট করে কিন্তু সেই কাজটি করেছিল এবং কোনো ক্যান্ডিডেট কিন্তু এই ডেটার উপর ডিসপিউট করেনি, ইভেন এসএসসিও এই ডেটাকে ডিসপিউট করছে না। এছাড়াও এই যে দুটো ডেটা তারা উদ্ধার করেছে তার যে হ্যাশ ভ্যালু, সেই দুটো ডেটার হ্যাশ ভ্যালু কিন্তু মিলে যাচ্ছে এবং যে রেসপন্স ডেট এখানে পাওয়া যাচ্ছে সেই রেসপন্স ডেট ম্যাচ করছে এবং ডেট অফ মডিফিকেশন যেটা সেটাও কিন্তু ম্যাচ করছে এবং 65B সার্টিফিকেট যেটা পঙ্কজ বনসালের ডেটার ক্ষেত্রে সেটাও তারা দিয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই 65B ডেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এই ডেটাকেও অথেন্টিক বলে অ্যাকসেপ্ট করেছে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিবিআই এর মতে যে ট্রান্সফার অফ ফাইলের ক্ষেত্রে যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ডিফারেন্ট কিন্তু মডিফিকেশান ডেট সেম। এই মডিফিকেশান ডেটটা সিবিআই এর মতে যে এখানেই হয়তো এই ডেটাগুলো স্ক্যান করা হয়েছিল এবং সিজিআই এখানে একটি জিজ্ঞাসা করলেন যে এই যে পঙ্কজ বনসালের যে ডাটা সেই ডাটা আপনারা কবে উদ্ধার করেছেন 3টি হার্ড ডিস্ক থেকে? সিবিআই জানালো 16 সেপ্টেম্বর 2022 সালে। সিজিআই বলেন যে স্ক্যানিং কবে হয়েছিল? তখন সিবিআই বলল যে স্ক্যানিং হয়েছিল যখন 2016-17 সাল পরীক্ষা হওয়ার পরে। এই সময় অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার সিবিআইকে জিজ্ঞেস করলেন যে আপনারা যেটা বলছেন যে স্ক্যানিং হয়েছিল এই সময়ে ডেটা পেয়েছেন, এই সময় তো এই বিষয়গুলো আপনারা কিভাবে জানছেন? তার কারণ এসএসসির কাছে বা নাইসের কাছে তো কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তখন সিবিআই বলল যে এই সমস্ত কিছু তারা ডেটা স্ক্যান থেকে তথ্য যা উদ্ধার করেছে সেখান থেকে তারা বুঝতে পেরেছে। সঞ্জয় কুমার অনারেবল জাস্টিস তিনি বললেন যে মিরর ইমেজ তো পাওয়া যায়নি। সিবিআই বললেন যে না রেসপন্স কোড কিন্তু ম্যাচ করেছে। সিজিআই এখানে প্রশ্ন করলেন যে পঙ্কজ বনসালের যে তথ্য সেটা তো ফার্স্ট কপি নয়, এখানে তো মানে ফার্স্ট কপি যেটা সেটা তো পাওয়া যাচ্ছে না। তো এই সময় একটি কেস শুরু হলো সিবিআই এর এই তথ্যগুলো নিয়ে বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। তখন সিবিআই এই জায়গাটায় যেটা বললেন যে ফার্স্ট স্ক্যানিং করেছিল ডেটা স্ক্যানটেক, তারপর সেই ডেটা তারা নাইসাকে দিয়েছিল, নাইসা থেকে ডেটা কপি করেছিল পঙ্কজ বনসাল। তার মানে সিবিআই যেটা বলল যে পঙ্কজ বনসালের ডাটাটা অরিজিনাল বা ফার্স্ট হ্যান্ড ডাটা নয়, এটা কপি ডাটা। কিন্তু এই ডেটা স্ক্যান থেকে যে তথ্য
তার সাথে ম্যাচ করছে, অতএব এই ডেটা অরিজিনাল। এবং তারপরে নাইসের যে তথ্য সেটা এসএসসির ওয়েবসাইটে রয়েছে এবং সেটা ম্যানিপুলেটেড। সিজিআই এই জায়গাটাই প্রশ্ন করলেন যে কিন্তু অনারেবল ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী তো পঙ্কজ বনসালের তথ্যকে নিয়ে রিলাই করা হয়নি। তো এই জায়গাটাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ মাই লর্ড, অনারেবল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট পঙ্কজ বনসালের ডাটাকে কিন্তু রিলাই করেনি। এই জায়গায় সিবিআই বললেন যে তারা ডিভিশন বেঞ্চের জাজমেন্টে কি বলা হয়েছে সেই বিষয়ে তারা বলছেন না, বাট তাদের যে মত সেই মতে এই ডেটা অরিজিনাল ডেটা এবং এই ডেটাকে টেম্পার্ড করা হয়নি। এখানে সিজিআই বললেন যে তাহলে এসএসসির কাছে যে তথ্য রয়েছে সেটাই কি টেম্পার্ড, এবং যে তথ্য পঙ্কজ বনসালের কাছে রয়েছে সেটা টেম্পার্ড নয়। এখানে সিবিআই বললেন যে ইয়েস মাই লর্ড, এসএসসির যে তথ্য আমরা পাচ্ছি সেটা টেম্পার্ড তথ্য, কিন্তু পঙ্কজ বনসালের যে ওয়েমার তথ্য পাচ্ছি সেটা টেম্পার্ড হয়নি। এটা সিবিআইয়ের মতে। এখানে অন্য একজন আইনজীবী তিনি যেটা বলতে লাগলেন, এবার সিবিআই এর বলা মোটামুটি এই জায়গাটাই শেষ হলো। এখানে অন্য একজন আইনজীবী তিনি যেটা বললেন যে তারা মূলত নট কল্ড ফর ভেরিফিকেশন, অর্থাৎ তারা ইন্টারভিউয়ের ডাকই পাননি। ইন্টারভিউ ডাক না পাওয়ার কারণ হিসেবে তারা কতগুলো কারণ দেখালেন, যেমন দুর্নীতি যেগুলো হয়েছে, অ্যাক্সেস ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে, নট প্যানেলে নিয়োগ হয়েছে, ব্ল্যাক ওয়েমারে নিয়োগ হয়েছে, এক্সপায়ারি ও প্যানেলে নিয়োগ হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, এবং এগুলো তাদের মতে এস্টাবলিশড হয়ে গেছে। এবং তারা যেটা বলতে চাইলেন যে মেরিট লিস্ট কখনো পাবলিশড হয়নি, এবং যে এসএসসির যে রুল সেই রুল 12 তারা দেখাতে লাগলেন, যেখানে প্রসিডিউর অফ সিলেকশন বলা হয়েছে কিভাবে সাব রুল 6A ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে 1:14 রেশিওতে। তারপর সেই ইন্টারভিউ লিস্ট পাবলিশের সময় যে কী কী বিষয় দেখা হবে, একাডেমিক মার্কস, রিটেন এক্সামের মার্কস, তারপর এই সমস্ত বিষয়গুলো তারপর মেরিট লিস্ট কবে রুল 12(7) মেনে সেখানে ইন্টারভিউ মার্কস নিয়ে ফাইনাল মেরিট তৈরি হবে। তো এই বিষয়গুলি তারা উল্লেখ করলেন, এবং তাদের যে দাবি যে নতুন করে সিলেকশন প্রসেস না করে, যাতে করে এই যে সিলেকশন প্রসেস এখানে যারা ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে নতুন করে সাব রুল 12(6)(126) মেনে আবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করে নতুন করে ইন্টারভিউ নেওয়া হোক, এবং তাদেরকে যাতে করে ইন্টারভিউতে ডাকা হয় যেটা নট কল্ড ফর ভেরিফিকেশন। এই জায়গায় বিচারপতি একটি বক্তব্য রাখলেন, দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই বিষয়টা জন্য সমস্যা রয়েছে, তার কারণ অনারেবল সিজিআই এর মতে অরিজিনাল ওয়েমার সিট নেই। এই জায়গাটাই সিজিআই খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে অরিজিনাল ওয়েমার নেই। তখন যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে মাই লর্ড, সিবিআই তো উদ্ধার করেছে কিছু তথ্য। সিজিআই আবার বলেন যে সিবিআই যেটা বলেছে যে ডেটা তারা পঙ্কজ বনসালের কাছে পেয়েছে সেটা ম্যাচ করেছে ডেটা স্ক্যানটেকের কাছে, বাট স্টিল এই যে ডেটা সেগুলো কিন্তু অথেন্টিকেট হচ্ছে না, কারণ অরিজিনাল তথ্য কিন্তু অ্যাবসেন্স রয়েছে। অরিজিনাল ওয়েমার সিট সিজিআই এর মতে এখনও কিন্তু অ্যাবসেন্ট। এই যে অরিজিনাল ওয়েমার সিটগুলো, এই যে তথ্য পাওয়া গেছে সেগুলো কপি নাও সাসপিসিয়াস, অর্থাৎ এই যে তথ্য সেটা কিন্তু সিজিআই বলছেন যে প্রত্যেকটা তথ্যই কিন্তু সাসপিসিয়াস। এখানে অরিজিনাল ওয়েমারের যে ক্যান্ডিডেটদের যে ওয়েমার সেটা পঙ্কজ বনসালের যে তথ্য উদ্ধার হয়েছে বা ডেটা স্ক্রিন থেকে যে তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য কি অরিজিনাল নয়, এই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। বিকজ সো মাচ ইজ ডান ইন সাচ আ লার্জ স্কেল ইটস ইম্পসিবল টু অথেন্টিকেট দ্যাট। এই যে আমি বাক্যটা বললাম এটা সিজিআই কিন্তু উদ্ধৃতি করলেন। তিনি বললেন যে এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তার ফলে এখানে একটা লার্জ স্কেলে কিন্তু নানা বিষয়ে ঘটছে, তার ফলে এই ডেটাকে এক কথায় অথেন্টিকেট করে দেওয়া এটা কিন্তু সঠিক হবে না। তার ফলে নতুন করে যে ইন্টারভিউ ডাকার বিষয়টা সেই বিষয়টার সমস্যা আছে বলে সিজিআই মনে করেছেন। এখানে যিনি লয়ার ছিলেন তিনি বললেন যে তাহলে তো অল্টারনেটিভ দুটো আছে, একটা হচ্ছে এন্টায়ার প্রসেসকে ক্যান্সেল করে দেওয়া বা সেগ্রিগেশন করা, আর তো এখানে যদি এন্টায়ার প্রসেস মানে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে যে বিষয়টা হবে যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা সাফার করবে, এটাই লয়ার বললেন। সিজিআই বলেন যে নাও দিস কেস নট অনলি প্রবলেম, অর্থাৎ এই যে কেসটা একটা প্রবলেম শুধুমাত্র আছে তা নয়, কারণ পঙ্কজ বনসালের যে তথ্য রয়েছে সেখানেও সন্দেহ রয়েছে, কারণ সেই তথ্যটা ফার্স্ট হ্যান্ড নয়। তাহলে তিনি কি করবেন? এই জায়গাটা কিন্তু সিজিআই উল্লেখযোগ্য একটি বক্তব্য রাখলেন যে তথ্যটা ফার্স্ট হ্যান্ড নয়, অর্থাৎ পঙ্কজ বনসালের কাছে যে তথ্যটা পাওয়া গেছে সেটা কপির তথ্য, এটা সিবিআই নিজেই কিন্তু বললো। এবার লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে তাহলে যাদের পাওয়া গেছে তাদের বাদ দিয়ে আমাদের নেওয়া হোক, অর্থাৎ যারা আনটেন্ডেড পাওয়া গেছে এদেরকে তাহলে বাদ দিয়ে দেওয়া হোক, যে কজন মানে ফাইন্ড করা যাচ্ছে, এস্টাবলিশ করা যাচ্ছে, এবং সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশন সেখানে তাদেরকে নেওয়া হোক, এটাই আইনজীবী সওয়াল করলেন। তখন মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় বললেন যে আপনি তো সিলেক্টই হননি, অর্থাৎ আপনি তো প্যানেলেই নেই, তাহলে ডিলে অ্যান্ড গ্রেচেস গ্রাউন্ডে আপনি কি বলবেন? এছাড়া এই মেরিট লিস্ট এক্সপায়ার হয়ে গেছে, এখানে আর নতুন করে যারা নট কল ফর ভেরিফিকেশন তাদেরকে নেওয়ার কোনো আর মানে
প্রভিশনই থাকছে না। এই জায়গাটাই আইনজীবী বলেন যে তারা মিলিটারিস্ট পিপল তারা সাফার করবেন যদি পুরো প্যানেল তাদেরকে না ঠাঁই দেওয়া হয়। তার কারণ এখানে দুর্নীতি হয়েছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে এবং সেখানে তাদেরকে বাদ দিয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে এই কারণেই যে অনেক ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো এই জায়গায় তাদের ভ্যালুয়েবল রাইট এবং যে পাবলিক এমপ্লয়মেন্টে তাদের যে অপরচুনিটি সেই জায়গাটা সাফার করা হয়েছে। এদের এজ বার ক্রস হয়ে গেছে, ফ্রেশ সিলেকশন প্রসেস হলে তারা হয়তো আর পারবে না বা তাদের সেই আর মানে প্রতিযোগিতা করার মাইন্ডসেট পার হয়ে গেছে। তার জন্য রুল 6 থেকে যাতে করে আবার শুরু করা হোক এই আর্গুমেন্টটা তারা করলেন। এই জায়গাটাই বিচারপতি একটু তিনি হাসলেন ঈষৎভাবে এবং তিনি বলেন ঠিক আছে আমি এটা বুঝলাম। তারপর সিজিআই একটি প্রশ্ন করলেন যে এখানে কত রিক্রুটমেন্ট হয়েছে, কোন ক্যাটাগরিতে, এই জায়গায় সিবিআই উঠে দাঁড়িয়ে একটা তথ্য বলতে লাগলেন কিন্তু সিবিআই প্রপারলি বলতে পারলো না। তারপর অনারেবল সিজিআই তিনি জয়দীপ গুপ্ত এসএসসির আইনজীবীকে ডাকলেন এবং মিস্টার জয়দীপ গুপ্ত আইনজীবী তিনি বলেন যে প্রায় 25,000-এর ওপর রিক্রুটমেন্ট হয়েছে। সিজিআই বললেন যে এই 25,000-এর মধ্যে কত ইলিগাল পাওয়া গেছে অ্যাকর্ডিং টু ইউ। অর্থাৎ এসএসসিকে পরিষ্কার জিজ্ঞেস করা হলো যে আপনাদের মধ্যে কত ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে এই 25,000-এর মধ্যে। এসএসসির আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে তারা দুটো ক্যাটাগরিতে বিষয়টিকে ভাগ করেছে, একটি হচ্ছে এসএসসির নিজের রেকর্ডস, আরেকটা হচ্ছে সিবিআই এর রেকর্ড। এসএসসির যে নিজের রেকর্ড সেখান থেকে এসএসসি র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল এই দুটো ক্যাটাগরিতে প্রপারভাবে ক্যান্ডিডেট তারা ফাইন্ড করেছে এবং তারা দেখেছে যে এই ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে এবং এই ক্যান্ডিডেট আউট অফ প্যানেল বা উইদাউট রেকমেন্ডেশন চাকরি পেয়েছে। 2 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে ওয়েমার মিসম্যাচ। এই ক্যাটাগরির যে প্রার্থীরা রয়েছেন এখানে এসএসসির হাতে কোনো তথ্য নেই, তারা সিবিআই এর তথ্যকে নিয়েছে, সিবিআই এর তথ্যকে তারা অথেন্টিকভাবে গ্রহণ করেছে, রাজি আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এসএসসির কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই সিবিআই এর তথ্য ছাড়া। এবারে এই ওয়েমার মিসম্যাচের ক্ষেত্রে সিবিআই যে তথ্য তাদেরকে দিয়েছে এসএসসিকে সেই তথ্য অনুযায়ী সেই ক্যান্ডিডেটকেও তারা করে দিতে পারবে বা করেছে। এক্ষেত্রে অন্য কোনো ক্যাটাগরি থাকলে সেটাকেও তারা সেগ্রিগেট করতে পারবে বলে এসএসসির আইনজীবী মহামান্য প্রধান বিচারপতিকে জানালেন। মহামান্য প্রধান বিচারপতি এই জায়গায় একটি প্রশ্ন করলেন যে আপনারা অন্য ক্যাটাগরিতে থাকতে পারেন এটাও আশা করছেন। তখন এসএসসির আইনজীবী একটু থতমত হয়ে বললেন যে না আমরা সেটা বলছি না, আমরা বলছি যে আমরা এখানে সেগ্রিগেট করতে পারবো, আমাদের যে তথ্য আছে সেই তথ্য এবং সিবিআই যে তথ্য দিচ্ছে সেই তথ্যকে যদি আমাদেরকে নিয়ে কাজ করতে দেওয়া হয় তাহলে আমরা সেগ্রিগেট করে দিতে পারবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সিবিআই একটি প্রশ্ন এসএসসিকে করলেন। তিনি বলেন যে তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিজিআই এর তথ্য তারা ওই ওয়েমার সংক্রান্ত দিচ্ছে এবং আপনাদের যে সার্ভার কপিতে যে মার্কস রয়েছে সেই মার্কস তো মিলছে না। এসএসসি বলেন যে হ্যাঁ মাইলট এটাই সঠিক যে সিবিআই এর যে ওয়েমারের মার্কস তারা দিচ্ছে এবং আমাদের যে ওয়েমার মার্কস আমাদের সার্ভারে যেটা রয়েছে সেটা মিলছে না। সিজিআই পরিষ্কার এসএসসিকে জিজ্ঞেস করলেন যে তাহলে কোনটা সঠিক, অর্থাৎ আপনারা আপনাদের সার্ভারটা সঠিক না সিবিআই এরটা সঠিক। এক্ষেত্রে এসএসসি কিন্তু বললেন যে সেটা তারা সঠিক করে বলতে পারবে না যে কোনটা সঠিক, এসএসসি এটা সঠিক না সিবিআই এরটা সঠিক। সিজিআই এই জায়গাটায় কিন্তু বললেন যে সিবিআই যেটা বলছে যে পঙ্কজ বানসালের ডাটাটা সঠিক, তাহলে এসএসসি আপনারা এটা মেনে নিচ্ছেন যে পঙ্কজ বানসালের ডাটাটা সঠিক হিসেবেই, কিন্তু ধরুন যাদের ক্ষেত্রে অমেল রয়েছে তো বলতেই পারে যে এসএসসি সার্ভারে যে তথ্য রয়েছে সেটাই সঠিক, পঙ্কজ বানসালের যে তথ্য পাওয়া গেছে সেটা ভুল। তাহলে বিষয়টা হবে কি, অর্থাৎ এই বিষয়টার সমাধানটা হবে কোন পথে? সিজিআই এটাও বললেন যে সিবিআইকে যে কত ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সিবিআই বললেন যে আমরা সুপ্রিম কোর্টে এই বিষয়টা ফাইল করেছি। আবার এখানে এসএসসি বললেন যে ইলিগেল যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটি কিন্তু রয়েছে 5,000-এর মতো। অন্য একজন আইনজীবী বললেন যে 10,000 মতো ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বিশেষ করে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে। তখন এসএসসি বলল যে মাইলট 10,000 ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট নেই, এটা ভুল। সিজিআই বললেন এসএসসিকে যে আপনারা তো প্রথমে অ্যাফিডেভিট দিয়ে বলেছিলেন যে 10,000 ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এসএসসি বললেন যে না আমরা কখনোই বলিনি 10,000 ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এই যে 10,000 ইলিগেল অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে এটি কনফিউশন করার জন্য, এই তথ্যটি সঠিক নয়। এই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটি চার্ট তুলে দিলেন মহামান্য প্রধান বিচারপতির হাতে, যে সেই চার্টে তিনি দেখালেন যে এসএসসি যে অ্যাফিডেভিট ফাইল করেছিল তার ভিত্তিতে তারা 10,000-এরও বেশি ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পেয়েছেন। সিজিআই এই জায়গাটা একটা কেওস তৈরি হচ্ছিল। সিজিআই বললেন যে তারা কাউকে, তিনি বললেন যে এখন কেউ বলবেন না, আমি সবাইকে বলতে দেবো। এবার এসএসসি বলেন যে মাইলট 5,000 মানে যে ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট সেটা আমরা পেয়েছি, কিন্তু অন্যরা যে 10,000 অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছে সেটা সত্য নয়। এসএসসি এটাও বলে যে এই 10,000-এর তথ্যটি কনফিউশন করার জন্য বলা হচ্ছে। সিজিআই আবার বলেন যে এই যে ফিগার কেউ বলছে 5,000 কেউ বলছে 10,000, এগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? তখন এসএসসি বলেন যে মাইলট 5,000-এর তথ্য আমরা পেয়েছি সেটা সিবিআই এর ডেটা এবং আমাদের সার্ভারে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী, কিন্তু অন্যের যে তথ্য অন্যরা যেটা বলছে সেই তথ্য কিন্তু সঠিক নয়। এবং তারা আরও বলেছেন
এসএসসি যে সিবিআই তথ্যের সাথে আমাদের তথ্যের কিছু মিল থাকতে পারে, তার কারণ সিবিআই অল ক্যান্ডিডেটদের তথ্য দিচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র যারা চাকরি পেয়েছে অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট আমরা যাদের রেকমেন্ড করেছি তাদের তথ্য আমরা দিচ্ছি। এবং এরপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলট তারা 10,000 অনৈতিক অ্যাপয়েন্টমেন্টের তথ্য পেয়েছেন, অর্থাৎ টোটাল অ্যাপয়েন্টমেন্টের 41% অর্থাৎ শতাংশ, এবং এই তথ্য এসএসসির বিভিন্ন অ্যাফিডেভিটের থেকেই তারা পেয়েছেন। এসএসসি এই জায়গাটায় আপত্তি করলেন, তারা বললেন যে তারা এই তথ্য দেননি, এবং সিজিআই এরপরে তিনি বলেন সকলকে থামালেন, এবং তিনি আবার অন্য যারা কাউন্সিল ছিলেন তাদের কিছু কিছু করে বক্তব্য, অর্থাৎ তিনি 5 মিনিট করে সময় দিচ্ছিলেন যে আমি এই 5 মিনিট করে শুনবো। তো এবার এসএসসি তারা আরও কিছু বলতে চাইলেন, তো সিজিআই তাদেরকে পারমিট করলেন। তো এসএসসি মূলত 4টি পয়েন্ট বললেন। প্রথমে যে তাদেরকে যেটা বলা হয়েছিল যে হাইকোর্ট তারা কোঅপারেট করেনি, এটা ভুল, তারা কোঅপারেট করেছে, এবং তাদেরকে যেটা বলা হয়েছিল যে তারা সবসময় বলেছে যে এখানে দুর্নীতি হয়তো থাকতে পারে, এটাও সঠিক নয়। কারণ যখন তারা এই বক্তব্যগুলো কোর্টে অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের, তখন সিবিআই ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, তার জন্য তারা এমনটা বলেছিল। এখন সিবিআই ইনভেস্টিগেশন যেহেতু কমপ্লিট হয়েছে, এখন তারা এটা পরিষ্কার করে মহামান্য সুপ্রিম কোর্টে বলছে যে এই ডেটাই কনফাইন্ড, অর্থাৎ এর বাইরে আর কিছু হয়তো থাকবে না। তারপর তারা এটাও বললেন যে বোর্ড এবং কমিশন যে নাম্বারের যে মিসম্যাচ দেখানো হচ্ছে, যে বোর্ড যে তথ্য দিচ্ছে বা কমিশন যে তথ্য দিচ্ছে এইটার মধ্যে মিল নেই। এক্ষেত্রে যেটা এসএসসি আইনজীবী বললেন যে মাইলট এই মিল না থাকার প্রধান কারণ হচ্ছে যে অনেক যে রেকমেন্ডেশন আমরা করি সেখানে অনেকেই জয়েন করে না, তার জন্য আমাদেরকে এর বাইরে আরও রেকমেন্ডেশন ইস্যু করতে হয়। নন জয়েনিং যে ভ্যাকেন্সি সেখানে তার জন্য সেখানে হয়তো ডবল রেকমেন্ডেশন লেটার কাউন্ট করা হতে পারে, এর জন্য অনেক রেকমেন্ডেশন লেটার হয়তো ইস্যু হয়ে গেছে বলে মনে হচ্ছে, বাট বিষয়টা তা নয়। তো এরপর এসএসসি মূলত এই বিষয়গুলি বলার পর তাদের বক্তব্য শেষ করেন। এরপর মূলত 3টি কাউন্সিল বলতে ওঠেন। প্রথম হচ্ছে যাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে, মূলত যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে এবং যারা এক্সপায়ারি প্যানেল চাকরি পেয়েছেন তাদের বলতে ওঠেন। এবং আরেকটা কাউন্সিল হচ্ছে যারা ক্যান্ডিডেট নয়, অর্থাৎ যারা আনটেন্ডেড প্রার্থী, যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নয়, তাদের আইনজীবীরা বলেন আমি এই দুটি কাউন্সিলের বক্তব্যকে আমি তোর সামনে তুলে ধরছি। এবং এছাড়া আরও একটা কাউন্সিল যেটা ছিল যারা মূলত নট কল ফর ভেরিফিকেশন, যারা চাইছেন নতুন করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে ডেকে আবার প্রসেসটা শুরু করা হোক, পুরো প্রসেসটা যাতে বাদ না যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরিটা যাতে বাতিল হয়। তো এই 3টি কাউন্সিলের যে বক্তব্য সেটা হচ্ছে এইরকম, মূলত যারা ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে ছিল তাদের যে বক্তব্য, যে তাদের পক্ষ থেকে মূলত PS পাটোয়ারিয়া, মুকুল রোহতগি, তাছাড়া দুষ্মন দাবে, ইন্দিরা জয়সিং, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আইনজীবীরা তাদের পক্ষ নিয়ে বলছিলেন। এছাড়াও মীনাক্ষী আরোরা তিনি প্যানেল এক্সপায়ারের বিষয়টা নিয়ে বলছিলেন। এছাড়াও যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট তাদের হয়ে বলছিলেন শ্যাম দিবান ছিলেন, অভিষেক মুনসুন্দি ছিলেন, আরও গুরুত্বপূর্ণ আইনজীবীরা ছিলেন। তো মূলত যারা ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে ছিলেন তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে যে ডাটা সিবিআই দিচ্ছে পঙ্কজ বানসালের সেই ডাটা আসল নয়, বা সেই ডাটার মধ্যে ভুল রয়েছে। কেন কি সেখানে 65V সার্টিফিকেট যেভাবে ইস্যু করা হয়েছে সেটা সঠিক ছিল না। এছাড়াও 2024 জানুয়ারি অবধি ডেটা স্ক্যানকে বা ডেটা স্ক্যানের যে তথ্যকে আনা হয়নি, হঠাৎ করে জানুয়ারি 2024 ডেটা স্ক্যান থেকে তথ্যকে আনা হচ্ছে, এটা সঠিক নয়। এবং ডেটা স্ক্যান এর কোনো 65V সার্টিফিকেট নেওয়া হয়নি। এছাড়াও ডেটা স্ক্যান থেকে কোনো অথরাইজেশন সংস্থাই ডেটা স্ক্যান থেকে তারা 65V সার্টিফিকেট দিতে পারবে। এক্ষেত্রে নাইসা 65V সার্টিফিকেট দিতে পারে। এখন নাইসাকে স্ক্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, নাইসা আবার কাজটা বাই পারফেক্ট করে ডেটা স্ক্যানটেককে দিয়েছিল। এরপর আইনজীবী ইন্দিরা জয়সিং যেটা সওয়াল করেন যে তিনি মূলত গ্রুপ ডির হয়ে বলেন যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে, তিনি যেটা বলেন যে গ্রুপ ডি যারা তারা ম্যানুয়াল ওয়ার্কার, তারা ডিউ প্রসেসের ওপর ভিত্তি করে পেয়েছেন, এক্ষেত্রে তাদের চাকরিটি চলে গেলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে। এছাড়া স্টেট যেটা বলেছে যে এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে তাদের চাকরি বাতিল করতে হবে, এটা ঠিক নয়। স্টেটের অ্যাডমিশন নট বাইন্ডিং অন মি এই অর্ডার তিনি ইউজ করেন, এবং তিনি বলেন যে 65V যে প্রভিশন সেটাকে সঠিকভাবে দেখা হয়নি, এবং যে এভিডেন্স অ্যাক্ট সেটাকেও কিন্তু প্রপার ফলো করা হয়নি। এছাড়া TS বৈদ্যনাথন তিনিও কিন্তু বলেন। এরপরে মিস্টার মুকুল রোহতগি থেকে যেটা বলেন যে CFSL কলকাতা থেকে যে রিপোর্ট আসার কথা ছিল ওএমআরের যে অথেন্টিসিটি সে এটাকে দেখার জন্য সেটা আসেনি। এছাড়াও হায়দ্রাবাদের CFSL যে রিপোর্ট তারা করতে পারেনি, হ্যাশ ভ্যালু সেটা মিলছে না, তার কারণ অরিজিনাল যখন স্ক্যান হয়েছিল তার যে হ্যাশ ভ্যালু সেটা পাওয়া যাচ্ছে না। এবং এই যে দুটো ডেটা স্ক্যানটেক এবং পঙ্কজ বানসালের এই দুটো ডেটাকেই অথেন্টিক বলে তিনি মনে করছেন না। ট্রায়াল চলছে, বিষয়টা ট্রায়ালের অধীনে রয়েছে, এবং এই ডেটাকে যাতে করে অথেন্টিক হিসেবে না গ্রহণ করা হয়, তো মূলত যারা ক্যান্ডিডেট তারা মূলত 65V ট্রায়াল কোর্ট এই সমস্ত বিষয়গুলি বলছেন, এভিডেন্স অ্যাক্ট এবং এই যে পঙ্কজ বানসাল এবং যে ডেটা স্ক্যান থেকে কাজ থেকে যে উদ্ধার করা হয়েছে সেই বিষয়টা নিয়ে তারা বলছিলেন। এক্ষেত্রে একজন আইনজীবী তিনি মূলত দেখান যে DBF ফাইলে যে ডেটা পাওয়া গেছে সেখানে ম্যাচ করছে না,
পঙ্কজ বানসালের ডাটার সাথে, অর্থাৎ পঙ্কজ বানসালের ডাটাই ম্যাচ করছে না, এরকমটা তিনি বলেন। এক্ষেত্রে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার তিনি সিবিআইকে জিজ্ঞেস করেন যে সত্যি কি ম্যাচ করছে কি করছে না। এই ডাটা কিনা সিবিআই অবশ্য বলেন যে মাইলর্ড হ্যাজ ভ্যালু ম্যাচ করছে। তো এরপর পরে যারা নন টেন্ডেড ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা যে মূল পয়েন্টগুলো তোলেন সেটা হচ্ছে, প্রথমে তারা বলেন যে ওয়েমার মার্কস যেটা পঙ্কজ বানসালের কাছে পাওয়া গেছে সেটা সঠিক এবং ওয়েমারের মধ্যে কোনো দুর্নীতি করা হয়নি। মূলত মার্কসটাকে বাড়ানো হয়েছিল এসএসসির সার্ভারে, অতএব সেই ওয়েমার যেটা সেটা অথেন্টিক এবং সেগ্রিগেশন করা হক। সেগ্রিগেশন হচ্ছে এই ইস্যু সিবিআই তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে যা দেখা যাচ্ছে তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের সমস্ত তথ্য সঠিক রয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন করেও তাদের বিরুদ্ধে কোনো তথ্য পায়নি, অতএব তাদের চাকরি বাতিল করা যাবে না। ন্যাচারাল জাস্টিস ভায়োলেন্স করা হবে তাদের চাকরি বাতিল হলে। অথরিটি অর্থাৎ কোর্টকে এটা ডিসাইড করতে হবে কীভাবে সেগ্রিগেশন করা যায় এবং তাদের চাকরি যে কোনো মূল্যে তাতে করে বাঁচাতে হবে। এটা একটা হিউম্যান ইস্যু, তার কারণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা আনটেন্ডেড। তো এরপরেও কিন্তু আরও যারা ক্যান্ডিডেট ছিলেন, বিশেষ করে যাদেরকে টেন্ডেড গ্রুপে ফেলা হচ্ছে, অর্থাৎ যারা 8 ফেজ কাউন্সিলিংয়ের পরে যাদের চাকরি পেয়েছে বা যারা চাকরি পেয়েছে, তো এরকম বিশেষ করে মীনাক্ষী আরোরা তিনি কিন্তু যেটা বলেন যে 8 ফেজ কাউন্সিলিং মানে পরে বিশেষ করে 9 ফেজ কাউন্সিলিং যেটা হয়েছিল সেটা কোর্ট অর্ডার হয়েছিল এবং মাঝখানে এসএসসি নিয়োগ করতে পারেনি, তার কারণ কোর্ট স্টে ছিল বা কোর্টের কিছু অর্ডার ছিল। এই কারণে তো তাদেরকে যে এক্সপায়ারি অফ প্যানেল বলা হচ্ছে সেটা সঠিক নয়। মহামান্য বিচারপতি এই জায়গাটা তিনি খুব একটা শুনতে চাইলেন না এবং তারা এটা বললেন, তখন মহামান্য বিচারপতি যখন এই বিষয়টা ইন্টারেস্ট দেখাচ্ছিলেন না, তখন তারা বললেন যে মাইলর্ড যদি এক্ষেত্রে দেখা যায় এই ফেজের পরে আপনার এক্সপায়ার করা গেছে প্যানেল, তখন কাউন্সিলিং হয়েছে, তাহলে তো সেকেন্ড কাউন্সিলিংয়ের পরেই আফটার এক্সপায়ারি অফ প্যানেল হয়ে যাচ্ছে এবং থার্ড কাউন্সিলিং থেকে যত কাউন্সিলিং হয়েছে সেগুলো সবই ইলিগেল, তাহলে সেটাকেই দেখা হোক যদি না 8 ফেজকে কনসিডার করা হোক। অর্থাৎ তারা সাবমিশনটা একদম এরকম করতে গিয়ে আরেক রকম করে ফেললেন বলে সেটা প্রত্যেকেরই মনে হলো। এক্ষেত্রে বিষয়টা কেস করে নিলেন রেসপন্ডেন্টদের আইনজীবী ফেরদৌস শামীম। তিনি বললেন, পরিষ্কার উঠে দাঁড়িয়ে বললেন যে মাইলর্ড 6 ফেজে কাউন্সিলিং, 7 ফেজ কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ের অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে যত কাউন্সিলিং হয়েছে সেগুলো সবই এক্সপায়ার অফ প্যানেলের পর থেকেই। তো এই জায়গায় এসএসসি কিন্তু একটা বিষয় বললেন যে নন টিচিং স্টাফ যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে কোনো এক্সপায়ারি অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্টে পেয়েছে প্যানেল এক্সপায়ার হওয়ার আগেই, অর্থাৎ কাউন্সিলিং যেগুলো হয়েছে সেগুলো। তো এই বিষয়টা তারা তুলে ধরলেন এবং তারপরে একজন আইনজীবী যারা যিনি ক্যান্ডিডেট প্রার্থীদের হয়ে বলছিলেন, বিশেষ করে দুষ্মন দাবে, বলেন আমাদের মনে হলো যে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাইলেন যে একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে নাকি সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে। তো সিজিআই এই জায়গাটাই তিনি শুনতে চাইলেন না। তিনি বললেন যে তিনি আইন এবং তথ্যের বাইরে যা এভিডেন্স রয়েছে তার বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তিনি শুনতে চাইছেন না বা তিনি শুনবেন না। এছাড়া যারা নট কল ফর ভেরিফিকেশন তাদের হয়ে কিছু আইনজীবী বলেন, মূলত তারা যেটা বললেন যে তাদের যে দাবি যে নতুন করে আবার ইন্টারভিউ নেওয়া হোক রুল 126 অনুযায়ী, তার কারণ এসএসসি এক্ষেত্রে অ্যাডমিট করে নিয়েছে যে কিছু ইলিগালিটি হয়েছে এবং কিছু ইলিগালিটি হয়েছে, যে কিছু প্রার্থী নিয়োগ পেয়েছে তার জন্য তারা সাফার হয়েছে, তারা ইন্টারভিউ ডাক পায়নি, অর্থাৎ সেই কিছু প্রার্থীকে বাদ দেওয়া হোক এবং তাদেরকে নতুন করে ইন্টারভিউতে দেখে নেওয়া হোক। তো সিজিআই এই পয়েন্টটাই কিন্তু খুব একটা তিনি মানে সন্তুষ্ট হচ্ছেন বলে আমাদের প্রত্যেকেরই মনে হলো না, যে নতুন করে আবার ইন্টারভিউ ডাকা হোক, যারা ইন্টারভিউ ডাক পায়নি এমন প্রার্থীদেরকে সিজিআই তারা মূলত ইস্যু যেটা বোঝা গেল যে মানে আদৌ সেগ্রিগেশন করা যাবে কি যাবে না, যারা চাকরি পেয়েছেন তাদের মধ্য থেকে। তো এরপরে যেটা আমরা দেখলাম যে কিছু ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস ছিলেন তাদের আইনজীবীরা বললেন যে তাদেরকে যেন সাফার না করা হয়, তারা 1999 সাল থেকে চাকরি করছেন। এরপরে মূলত কিছু ব্লাইন্ড ক্যান্ডিডেট রয়েছেন, তাদের আইনজীবীরাও কিছু বক্তব্য তুলে ধরলেন এবং যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট ছিলেন তাদেরও বিভিন্ন আইনজীবী তারা বিভিন্ন বক্তব্য রাখছিলেন। তারা মূলত যেটা বলছিলেন যে সিবিআই রিপোর্ট অনুযায়ী সেগ্রিগেট করা হোক এবং যে ওএমআর পাওয়া গেছে সেটাকে অথেন্টিক ওএমআর হিসেবে ধরা হোক। তার কারণ সিবিআই বলছে যে এই ওএমআরটাই অথেন্টিক এবং যার বিরুদ্ধে এলিগেশন আছে তাদেরকে বাদ দেওয়া হোক এবং যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, যারা নন টেন্ডেড ক্যান্ডিডেট তাদেরকে সেগ্রিগেট করে তাদের চাকরিটা যাতে করে থাকে এমন ব্যবস্থা করা হোক, এমনটাই আর্গুমেন্ট তারা করলেন। তো এরপর অনারেবল সিজিআই তিনি স্টেটের কাছে কিছু বক্তব্য শুনতে চাইলেন। স্টেট মূলত বলেন যে এক্ষেত্রে স্টেটের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে হোয়াইট স্পট ইলিগালিটি হয়েছে এমনটা স্টেট নাকি স্বীকার করে নিয়েছে। তো সেটা ভুল কিছু ইলিগালিটি হয়েছে, কিন্তু পুরো ইলিগালিটি হয়েছে এমন বিষয়টা ঠিক নয়। এবং মূলত যে সুপারনিউমারি পোস্ট এই যে বিষয়টা নিয়ে স্টেট কিছু বলতে চাইলেন এবং তারা বলেন সুপারনিউমারি পোস্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, এটা তৈরি করা হয়েছিল মূলত ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, কোনো ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য নয়। এবং এই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে এবং সেখানে সিবিআই ইনকোয়ারি করার যে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে সেটা সঠিক নয়। তো এরপর অনারেবল সিজিআই তিনি কিন্তু আরও কারোর বক্তব্য শুনলেন না
তিনি আবার বললেন যে জাজমেন্ট কিন্তু রিজার্ভ করলেন, অর্থাৎ এই এসএসসি মামলা হিয়ারিং কনক্লুড হলো এবং জাজমেন্ট রিজার্ভ হলো এবং টুকরো টুকরোভাবে অনেকেই এর মাঝে অনেক কিছুই বলতে চেষ্টা করেছিলেন। মূলত যারা টেন্ডেড প্রার্থী তাদের আইনজীবীরাও বলতে চেষ্টা করেছিলেন, যারা আনটেন্ডেড প্রার্থী তাদের আইনজীবীরাও বলতে চেষ্টা করেছিলেন এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারাও কিছু বলতে চেষ্টা করেছিলেন। বিচারপতি সেই জায়গায় থামান। আমি বিশেষ করে সারসংক্ষেপে যা যা হয়েছে কোর্ট প্রসিডিংয়ে সেটা প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যদি আমাদের চ্যানেলে কোনোরকমভাবে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, আর যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। তো আজকে এই পর্যন্ত, তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা নিত্য নতুন আপডেট নিয়ে এবং জেনুইন এবং অথেন্টিকেট আপডেট নিয়ে। So thank you for watching, thank you for listening, have a nice day, tata, bye bye.